করার পরে আমরা তোমাদের আমাদের কোনো শত্রু নাই, আমরা কেন অস্ত্র কিনবো? তো ওরা তখন বারবার বলেছিল যে না, তোমরা অস্ত্র কিনো কারণ তোমরা উন্নতি করতেছো, তোমরা উন্নতি করতেছো, তারপরে তোমাদের ইউ হ্যাভ টু প্রোটেক্ট তোমাদের এই বিরাট সমুদ্র তোমরা সংগ্রহ করেছো, এগুলো প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, তারা আমাদের 25টা গানবোট দেয় আমেরিকা থেকে, তারা এগুলো নিয়ে আমাদের খুব প্রেশার দিচ্ছিল। কিন্তু তাদের অস্ত্র কিনতে গেলে আরেক সমস্যা, প্রথমত দাম বেশি, দ্বিতীয়ত স্পেয়ার পার্টস কিনতে গেলে দাম কয়েক গুণ বাড়ে। আর আরেকটা দুটো আইন করলো তারা, যে অস্ত্র কেনার আগে দুটো কন্ট্রাক্ট সই করতে হবে। একটি হচ্ছে জিসোমিয়া, সেটি হচ্ছে যে আমি যে আমেরিকার থেকে যে অস্ত্র কিনবো সেটা কোথায় রাখবো, এই টেকনোলজি আমরা কাউকে বলতে পারবো না। আর ওইটা যেখানে রাখবো অন্য কোনো দেশের কোনো অস্ত্র আমরা কিনেছি কিনা তার পুরো তথ্য তাদের জানাতে হবে। কোন কোন দেশের অস্ত্র আমরা কি ধরনের জিনিস কিনেছি এটা জানাতে হবে, ডিসক্লোজার করতে হবে। কারণ তারা দেখতে যায় ওটা কাউকে বলতে পারবো না। তো এইটা আমাদের কাছে খুব হটকা ছিল, যে আমি কি কোথায় কোথায় কি রাখছি, কি কিনেছি কোত্থেকে, সব তাকে বলতে হবে। হ্যাঁ, আমরা তো আর মিথ্যা বলতে পারি না। সেই কারণে আমরা ওটা সই করি নাই। আর আমরা তাদের বলছিলাম, আর তাদের দামও বেশি এই। আর তারপরে আমরা একটা এক্সাম্পল দেখলাম, পাকিস্তানের এই কিসের ইমরান খান কয়েক বিলিয়ন ডলার আমেরিকাকে দিলেন এই বিমান কেনার জন্য, যুদ্ধ বিমান কেনে, কিন্তু ওরা ডেলিভারি করেনি। হ্যাঁ, টাকাটা খেয়ে ফেলেছে যুদ্ধ করে। তা আমাদের এটা একটা খটকা ছিল, যে আগে বুঝি যে বিষয়টা কি। তো আমরা এই জন্যই এগ্রিমেন্ট সই করিনি। তারপরে তারা আমাদের বলল, আপনার এই যে কিসের আইইএস এ, ওটাতে আমাদের কোনো আপত্তি ছিল না। এশিয়া স্পেসিফিক ইকোনমিক যে ফোরামটা, আমাদের তো কোনো আপত্তি নেই, কারণ এখানে 4টি ইস্যু ছিল। 4টিতে আমাদের কোনো, একটা হলো আপনার এই মানি লন্ডারিং কমানো, একটি হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আর একটা আইটি সেক্টর ডেভেলপমেন্ট, আইটি সেক্টরে এই ডাটা ম্যানেজমেন্ট। তো সেখানে আমাদের প্রশ্ন ছিল, তারা সেই প্রশ্ন আমাদের কখনো উত্তর দেয়নি। হ্যাঁ, বাট আদারওয়াইজ উই আর এগ্রিয়েবল টু দিট। আমরা এশিয়া স্পেসিফিক যে যে জটা করলো, সেইটাতে তারা আমাদের অফিসিয়ালি বলে নাই কখনো যে আসলে জয়েন করো। হ্যাঁ, তো ইন্ডিয়া জয়েন করেছে, কিসের জাপান জয়েন করেছে, অস্ট্রেলিয়া জয়েন করে, আমাদের কিন্তু রিকোয়েস্ট সার্চ করেনি কখনো। আমরা তখন তাদের মতো করেই আমরা একটা নিজেদেরই ইন্ডিয়া স্পেসিফিক পলিসি তৈরি করে সবাই পছন্দ করেছে। ওখানে একমাত্র যেটা আমরা এডিশন করেছি, তাদের থেকেই সব ছিল, একটা এডিশন করেছি ইনক্লুসিভিটি, যে সবার জন্যে আমরা এই সাগরটাকে ইউজ করতে দেব, সবার জন্যে, সবার মঙ্গলের জন্যে। হ্যাঁ, কাউকে আমরা বাদ দেব না। হ্যাঁ, ওরাও বাদ দেওয়ার কথা বলে নাই, কিন্তু ওরা ইনক্লুসিভিটিটা স্পেল আউট করে নাই, তা আমরা ইনক্লুসিভিটি স্পেল আউট করেছি। সেই সব আমেরিকার সাথে আমাদের বহুপাক্ষিক সম্পর্ক ছিল, সব ব্যাপারেই তারা আমাদের সাথে কাজ করতেছে। ইটস নট দ্যাট আমরা বিরাট ফারাক হয়েছিল, এমন না। কিন্তু যে তারা কিছু এডিশনাল এগুলো মাইনর এডিশনাল অ্যাডভান্টেজ চেয়েছিল, কয়েকটি ব্যক্তিগত অ্যাডভান্টেজ, সেগুলো আমরা তখন মানে আমরা ওই গ্রহণ করিনি, কারণ এগুলো তারা দেয় না। আমরা রিসিপ্রোসিটিতে বিশ্বাস করি, সেই জন্য আমরা সেই ধরনের কি দেইনি। বাট আদারওয়াইজ উই হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ উইথ দেম। কিন্তু এর ভিতরে ভিতরে যে কনস্পিরেসি করছে, ওইটা আমাদের মাথার মধ্যে আসেনি। জি, আর এইটাও ঠিক কিনা যে তারাই একমাত্র দায়ী কিনা, কিন্তু অন্য কেউ দায়ী হতে পারে। You see, I cannot blame USA alone for that, you know. There may be some other deep state, to not only US, it is other আর আমাদের জর্জ সরোজ সাহেব তো হাঙ্গেরির লোক। হুম হুম হ্যাঁ, জি, ডক্টর মোমেন, আপনি বলছেন যে আমেরিকার সঙ্গে মানে অস্ত্র চুক্তি, এটা এটা খুব স্পষ্ট করে আপনি বলেছেন, কিন্তু আরো কিছু চেয়েছে, কোনো প্রপোজাল, লিখিত প্রপোজাল দেয়নি। নো, মৌখিকভাবে কি কি তারা চেয়েছিল? না আমাদের সাথে তো খুব কথা বলেনি, আমাদের তো অ্যাম্বাসেডার থ্রুতে বলে। আমাদের অ্যাম্বাসেডার সাহেব যে ওই যে বললাম দুটো চুক্তির কথা বলেছেন। হ্যাঁ, আর এমনি এসাস তারা তো কখনো আমাদের সাথে এক্সপ্লিসিটলি কিছু বলে নাই যে আমি এই চাই। হ্যাঁ, না, শেখ কিংবা হাসিনা তাহলে কিসের ভিত্তিতে বলেছিলেন যে আমি সেন্ট মার্টিন দিব না? সেটা নেত্রীর সাথে আলাপ করেছে, আমার সাথে কখনোই নিয়ে আলাপ হয়নি। ওকে, হুম, ওইটা আমাদের সাথে কখনো আলাপ হয়নি।
ওকে। ফরেন মিনিস্টারের সাথে কোনো আলাপ হয়নি এসব ব্যাপারে। ওকে, আপনি ধরেন আপনি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়েই সম্ভবত জো বাইডেনের আমলে, জো বাইডেন যখন প্রথম প্রেসিডেন্ট হলেন 2020-তে, তো তারা দু দফায় ডেমোক্রেসি কনফারেন্স করেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছিল। সেইখানে কিন্তু বাংলাদেশকে তারা দাওয়াত করেনি। এটা কি Right. আপনাদের কাছে খুব সিগনিফিক্যান্ট লাগেনি? না, কারণ তারা হয়তো যে সমস্ত দেশে ডেমোক্রেসি তখনও অনেকটুকু ইমেচিওর, আপনার অনেক দুর্বল, তাদের বিশেষ করে দাওয়াত দিয়েছে। আমরা যখন যেহেতু অনেক অনেক দিন ধরে ডেমোক্রেসি চালু রেখেছি, সেই জন্য হয়তো আমাদের দাওয়াত দেয়নি। এবং ও মাই তারা গড, কি বলেন, ইন্ডিয়াকে দাওয়াত দিয়েছিল তারা? না, কিন্তু পাকিস্তানকেও দাওয়াত দিয়েছিল। রাইট। সো বাংলাদেশ যে দাওয়াত পেল না, ধরেন আপনি বলছিলেন যে যেসব দেশে ডেমোক্রেসি, বাংলাদেশ ডেমোক্রেসি ভালো প্র্যাকটিস করছে, অনেকদিন ধরে করছে, সেটা তো আপনার কথা অনুযায়ী যুক্তিতে মেলে না, কারণ পৃথিবীর অন্যতম শক্তিশালী ডেমোক্রেসি ইন্ডিয়াতে। না, তো তাদেরকে যদি দাওয়াত দেয়, ইন্ডিয়া আর বাংলা তো দেশকে, ইউ ক্যানট কম্পেয়ার দিস টু কান্ট্রি। এক্স্যাক্টলি, তো আপনি কেমন করে বলছেন যে না, কারণ আমরা তখন যখন আমাদের দাওয়াত দিল না, আমরা তখন দেখলাম যে ওখানে যাদের দাওয়াত দিচ্ছে অনেকগুলো দেশে ডেমোক্রেসি দুর্বল, তারা প্রমোট করার জন্য সেইটা ওদের দাওয়াত দিয়েছে। হ্যাঁ, এবং এটি দেয়ার প্রেরোগেটিভ, আমি তো জোর করে তাকে বলতে পারি না যে আমাকে দাওয়াত দাও। হুম হুম আহ, এখন তবে এখানে আমি আরেকটা বলে রাখি, আমাদের দেশের একটা সবসময় এই সরকার যেই থাকুক, সরকারের উল্টা দল এই বিদেশিদের বাড়িতে বাড়িতে গিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলে। এই একটা মহা সমস্যার বিষয়। হুম এটা তো সব দেশেই আছে। সব দেশে অত বেশি না, আমাদের দেশে যে ধরনের প্রোনাউন্সড, অন্যান্য দেশে অত অর্গানাইজ না হুম 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 বলে আমার তাই ধারণা। জি। আপনি অনেক কিছু আজকে আপনি সবসময় খুব খোলামেলা করে বলেন মোমেন ভাই, অফকোর্স, সেজন্য সবাই আপনাকে পছন্দ করে, আবার অনেকে অপছন্দ। পছন্দ করে কিনা যায় না, বাট উই হ্যাভ ওয়ান লাইফ টু লিভ, এবং Right. আমাদের রেখে রেখে দেখার এমন কোনো কিছু নাই। এখন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আরেকটা বড় অভিযোগ বলেন, যাই বলেন না কেন, আমি আর কি যত কূটনৈতিক ভাবে যতটুকু আমিও বুঝতে পারি, যে যদিও সবাই তাকে বলে যে ভারতের সঙ্গে একতরফা সম্পর্ক, কিন্তু আমি দেখি তিনি চায়না এবং ভারতের সঙ্গে খুবই একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখেছিলেন, এবং ভারত কি তাতে কখনো তাদের নাখোশ হওয়া, নারাজ হওয়ার বিষয় কোনো ইঙ্গিত দিয়েছিল কখনো? না, আমাদের এমন করে দেয় নাই। তবে ধরুন আপনার মনে করেন এই তিস্তা প্রজেক্ট, হ্যাঁ, সেইটা চাইনিজরা অফিসিয়ালি কিছু আমাদের অত বলে নাই, কিন্তু তাদের কথাবার্তার ভাবভঙ্গিতে যেটা মনে হলো যে তারা সেই প্রজেক্টে আমাদের সাহায্য করতে চায়। আর এই প্রজেক্টটা অরিজিনালি তৈরি করে আপনার ফ্রান্স, সেই ফ্রান্সের মেটারান বাংলাদেশে 1988-89 সালে যখন বন্যা হয়, তখন ফ্রান্সের একটা বিরাট টিম বাংলাদেশে যায়। তারা তখন ওইটা একটা ফ্লাড প্রোটেকশন প্রোগ্রাম হিসাবে কয়েক বিলিয়ন ডলার, $6-7 বিলিয়ন প্রজেক্ট করে, কিন্তু ওটা একেবারে অত টাকা ওটা আমরা চিন্তাই করতে পারিনি। চাইনিজরা তারা ওই প্রজেক্টটা তারা বলল যে ওটার ফান্ডিং তারা করতে রাজি। সেইখানে ভারতও রাজি হলো। ভারত বলল যে আমরা এই প্রজেক্ট যে তোমরা করবা, আমরা টেকনিক্যাল হেল্প দিব, এবং উই ওয়ান্ট কারণ ভারতকে ছাড়া তো এইটা প্রজেক্ট ঠিক মতো হবে না, দে উড প্রোভাইড সামথিং। এইটা একটা মোটামুটি আলোচনায় ছিল। এইটা ইস্যু আমরা মনে মনেই বুঝতাম যে ভারত চায় না, এইটাতে ইনভলভ, আর চাইনিজ চায় যে তারা এই প্রজেক্টটা হাতে নিতে চায়। তো এইখানে আমরা তখন কোনো ডিসিশন তো নেই নাই, বিকজ উই আর স্টিল ওয়ার্কিং অন ইট, যে একটা মোর কংক্রিট আপনার প্রপোজাল আসুক। তাহলে এই দুই দেশে আপনি ঠিকই বলেছেন যে শেখ হাসিনা মেনটেন এ ভেরি গুড ব্যালেন্স বিটুইন দিস টু বিগ পাওয়ার, আপনার ভারত এবং এই চায়না। আমাদের তখন প্রশ্ন করা হতো যে ভারত আর চায়নার মধ্যে সম্পর্ক, বৈরী সম্পর্ক, তোমরা এত ভালো সম্পর্ক, আমরা বলতাম যে দেশের তাদের তারা ঝগড়াঝাটি করে না, কারণ ওইটা দেয়ার হেডেক, ইট ইজ নট আওয়ার হেডেক। আমরা
আমরা তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই আমাদের নিজেদের তাগিদে। আর বর্তমানে যেটা বলা হয় যে বাংলাদেশের উপর ভারতের একটা বিরাট রকম আধিপত্য ছিল, দিস ইজ নট ট্রু। শেখ হাসিনা যতগুলো এগ্রিমেন্ট করেছেন সেইখানে মিউচুয়াল এগ্রিমেন্ট উভয়ের মঙ্গলের জন্য করেছেন। এই সরকারও কোনো আপনার প্রথম আসা বললো কি আদমানির থেকে কি আনছে, আমি এই এনার্জির প্রজেক্টটা জানি না, কিন্তু শেখ হাসিনা যতগুলো যে আমরা নেপালকে ভুটানকে ওদের মোটামুটি সস্তায় দিয়েছি, ভারতকে আমরা ট্রান্সশিপমেন্টে চার্জও করেছি। এই যে আমার ওয়ার অ্যান্ড টিয়ার হবে, রাস্তা নষ্ট হবে, সেজন্য টাকা দিবে, যেটা অন্যান্য দেশে করে থাকে, দুনিয়ার সব দেশে করে থাকে। আমি যখন ম্যাসাচুসেটসে ছিলাম, ম্যাসাচুসেটসের এনার্জিটা মূলত আমরা এই কিসের থেকে নেই, কানাডার থেকে আনি, নায়াগ্রা থেকে আনি, আর সেইটা আপনার বারমন্টের উপর দিয়ে যায়। আর বারমন্টটা ম্যাসাচুসেটস থেকে প্রতি বছর অনেক টাকা পায়, ওই যে সে সাহায্য করে আমাদের তাদের উপর দিয়ে। তো সেইগুলো দুনিয়ার সব দেশেই আছে। তো সেই বেসিসে যতগুলো এগ্রিমেন্ট হয়েছে, এইগুলো কোনো ইউনিক এগ্রিমেন্ট না, সেইগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন। কিন্তু বলার জন্যে আপনার এই বলা হয় যে শেখ হাসিনা কিসেরে বিক্রি করে দিয়েছে, সে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, মানে কিছু বলতে হবে আর কি। এবং কিন্তু এগুলো ভারত সব এই মিথ্যা। চায়নার সঙ্গে সম্পর্কটিকে ভারত কিভাবে নিয়েছিল? ভারত সেই নিয়ে আমাদের কখনো কোনো প্রশ্ন করেনি। হ্যাঁ, তারা কোনোদিন কোনো প্রশ্ন করে, দে আন্ডারস্টুড দ্য রিয়ালিটি, যে আমরা বরং বলতাম যে আমরা দুইটা মহা বড় দেশের মাঝখানে আছি, দুইটার উন্নতি হলে আমাদের উন্নতি হবে। হুম। হ্যাঁ, and we maintain a very খোলা good মনের relation মানুষ, with আপনি both. হয়তো সেভাবে করে বলছেন। আমার মনে আছে করোনার সময়ে করোনার ভ্যাকসিন অনেকটা গোপনীয় ভাবে চায়না থেকে আনা হচ্ছিল, সেটি ফাঁস হয়ে যাওয়ার পরে ভারত না, নাখোশ হয়েছিল। আপনার করোনা যখন হলো তখন আমরা প্রথম আমেরিকাকে রিকোয়েস্ট করলাম, কিন্তু আমেরিকা আমাদের জানালো যে তোমাদের দেশে তো ফ্যাটালিটি কম। তখন আমাদের ফ্যাটালিটি মাত্র 6,000। বললো যে আমরা লিস্ট করেছি একটা 35টা দেশের যাদের ফ্যাটালিটি বেশি। ফ্যাটালিটি বেশি সেটা আর্জেন্টিনা, আপনার কিসে ইন্দোনেশিয়া, এরকম। আমাদের ওই তো 35টার মধ্যে নাম নাই। হ্যাঁ, তখন চাইনিজরা কেম আপ উইথ এ প্রপোজাল। তারা বলল যে আমরা এই এলাকায় তোমাদের সবাইকে সাহায্য করতে চাই। এবং তখন প্রাইম মিনিস্টার মোদিও একটা প্রোগ্রাম নিয়ে আসলেন এবং তিনি একটা বিরাট অঙ্ক ডোনেশন করলেন। আমরা তখন সেইটাতে $1.5 মিলিয়ন এগ্রিমেন্ট আমরাও করলাম যে আমরাও টাকা দেব। আমরা কাকে কাকে এই কোভিডের ঔষধ দিব আমরা ঠিক করব, কিন্তু এই টাকাটা আমরা একটা ফান্ড তৈরি করলাম। তো এই দুই দিকে হলো, একদিকে হচ্ছে গিয়ে মোদী সরকার এই কোভিড নিরসনের জন্য অগ্রসর হয়ে আসলেন, দে টুক এন ইনিশিয়েটিভ। আর চাইনিজরাও একটা ইনিশিয়েটিভ নিল, আমরা দুই ইনিশিয়েটিভই ছিলাম। আচ্ছা, তারপরে আমরা ভ্যাকসিন যখন বের হলো আমরা আনতে চাইলাম, আমেরিকা বললাম, আমেরিকা যখন দেখলাম প্রথম দিবে না, পরে আমরা সেই জন্য ক্যাম্পেইন শুরু করি। পরবর্তীতে আমেরিকা আমাদের এই দিতে লাগলো এবং তারা সবচেয়ে বেশি ভ্যাকসিন দিয়েছে। এই ফাঁকে আমাদের তো ভ্যাকসিন দরকার, ইমিডিয়েট দরকার। সো আমরা তখন রাশিয়া থেকে কেনার চেষ্টা করলাম, কিন্তু রাশিয়া এনাফ আমাদের ভ্যাকসিন, আমরা অনেক বড় দেশ, 170 মিলিয়ন লোকের দেশ, তো তারা অত সাপ্লাই করতে পারবে না তাদের, আর তার দাম অনেক বেশি। তখন আমরা চাইনিজ, কিন্তু সমস্যা হলো যে চাইনিজ তো আমাদের গ্রুপ অফ ডক্টরস, এক্সপার্ট গ্রুপ, 20 জন এক্সপার্ট ডাক্তার ছিলেন। এই ডক্টরস কমিটি বলল যে চাইনিজ মেডিসিন তো অ্যাপ্রুভ না, সুতরাং আমরা এই গিনিপিগ হতে চাই না। তখন আমরা বললাম যে না, তা ওটা তো, তখন চাইনিজরা বললো যে আমরা কয়েক মিলিয়ন লোকরে আমরা এই ভ্যাকসিন দিয়েছি, কেউ মরে নাই, সুতরাং আমরা মেডিসিন ইজ গুড। তবে আমরা তখন বললাম যে তোমরা তো WHO এর কি পাও নাই, কি লাইসেন্সটা পাও নাই। ওরা বললো যে তোমরা দেখো লাইসেন্স কাদের দিয়েছে, দিয়েছে সে আমেরিকান কোম্পানি আর ব্রিটিশ কোম্পানিকে, কোনো বাইরের কোনো কোম্পানিকে দেয় নাই। যাই হোক, তা আমরা তখন নেগোশিয়েট করেছি যে আর তাদের চাইনিজের এই ভ্যাকসিনের সস্তা, অনেক সস্তা। সো নেগোশিয়েট করেছি, আল্লাহর মেহেরবান ওই সময় তারা অ্যাপ্রুভেলটা পেয়ে গেল। হ্যাঁ, তখন তাদের থেকে আমরা এই মেডিসিন, যেমন তাদের থেকে মেডিসিন আনার জন্য আমরা আমাদের ফ্লাইট পাঠিয়েছি, এয়ারক্রাফট পাঠিয়েছি, পাঠিয়ে গিয়ে ওখান থেকে, কারণ আমার দরকার রাইট ওয়ে। আমাদের তখন নাম্বার ওয়ান গোল যে কারণ আমাদের খুব ক্রাউডেড কান্ট্রি, যদি এটা মহামারী শুরু হয় আমাদের 12টা বাজবে। তখন আমার চ্যালেঞ্জ ছিল
নেত্রী আমাদের চ্যালেঞ্জ দিয়েছিলেন যে আপনি জোগাড় করেন যেখান থেকে পারেন সেখান থেকে, অ্যান্ড উই ডিড ভেরি সাকসেসফুলি। হ্যাঁ, এবং এটা আমরা আনি এবং আমাদের তো কিছু আমি একটা মাত্র শুনেছিলাম টেস্টিং সেন্টার ছিল। ভারত এটি লাইক করে, ভারত এটি পছন্দ করেনি। না, ভারত আমাদের সাহায্য দিয়েছে, আমরা ভারতকে সাহায্য করেছি। ভারত আমাদের চায়না থেকে ভ্যাকসিন আনাটা ভারত পছন্দ করেনি, এটা কি ঠিক? না, ভারত তো এরপরে দিতে পারেনি। ভারতের যে যেখান থেকে ভ্যাকসিন আনতাম, দেন ডিড নট হ্যাভ এনাফ ভ্যাকসিন। সুতরাং তারা, আমরা প্রথম পড়েছিলাম প্রতি যতে আমরা 5 মিলিয়ন মিলিয়ন করে আনবো, কিন্তু তারা সাপ্লাই দিতে পারেনি। সাপ্লাই না দেওয়ার ফলে আপনার এর মধ্যে ভারতে একটা রাজনৈতিক কারণে তারা একটা ইম্পোজ করে ফেললো রেস্ট্রিকশন, যে ভ্যাকসিন বিদেশে বিক্রি করবে না। তখন আমরা আটকা পড়ে গেলাম। বাট ভারত সরকার ওয়াজ সো নাইস, মোদী সাহেব বাংলাদেশ যখন আসলেন তখন তিনি প্রায় 2.5 মিলিয়ন বোধহয় ভ্যাকসিন ফ্রি দিলেন। ফ্রি দিলে, গিফট দিলে ওই এক্সপোর্ট কন্ট্রোলের মধ্যে আসে না। তো উনি আমাদের ফ্রি 2বার দিয়েছেন, একবার 1.2, একবার কত জানি। কিন্তু আসলে আমরা অরিজিনালি কিনতে চাইছিলাম, কিন্তু আমাদের কিনতে পারিনি, কারণ তখন ওই অ্যাস্ট্রাজেনিকা ওইটা সাপ্লাই করতে পারে নাই। জি জি জি, আমাকে অনেক সময় হয়েও গেছে, আমার অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছে। আপনি সম্প্রতি ডেইলি রিপাবলিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বলছেন যে ডক্টর ইউনূস অপসারিত হবেন এবং আওয়ামী লীগকে নিয়ে ভোট হবে। এটা কিসের ভিত্তিতে আপনি বলেছেন? মানে বাংলাদেশে বর্তমানে যদি দেখেন যে আওয়ামী লীগের এমনি সাপোর্ট বেস হচ্ছে গিয়ে আপনার 36 থেকে 48% নর্মালি। ইদানিং তাদের সাপোর্ট বেস অনেক বেড়ে গেছে। ডেইলি স্টার একটা জো করে বলছে আওয়ামী লীগ যদি ইলেকশনে আসে তো 69% ভোট পাইতে পারে, মোটামুটি সবাই তাই বলছে। আমি যাদের সাথে আলাপ করি তারা সবাই বলছে। আর ইউনূস কেন বাদ পড়বে না? ইউনূসের জন্য এই বাদ হওয়াটা ওনার জন্য মঙ্গল। দিস ইজ দ্য অনলি ওয়ে আউট ফর হিম। কারণ উনি যে বদনামটা করেছেন, আমার ভয় হয় যে উনার বের হওয়ার কোনো পথ নাই। সো আমার ধারণা ছিল ইউনূস মাস্ট হ্যাভ মেড অ্যান এগ্রিমেন্ট উইথ বিএনপি, এই তারেক জিয়ার সাথে, যে তুমি আসো, তুমি আসলে আমাকে একটা সেফ এক্সিট দিয়ে দিবা। হ্যাঁ, তা ওখানে অবশ্য দুটো, কেউ বলছে যে না, ইউনূস এগ্রিমেন্টটা করেছেন এইভাবে যে তোমরা আসবা, আসিয়ে পরে আমাকে রাষ্ট্রপতি বানায় দিবা, তবুও আমার এই জঞ্জাল থেকে মুক্ত করুন। বাট হি হ্যাজ মেসড আপ। তো ইউনূসের জন্য সবচেয়ে বেস্ট পলিসি হবে, এই জন্য তিনি ইলেকশন দিচ্ছেন। ইলেকশন দিলে ইট ইজ দ্য ওয়ে আউট ফর হিম টু লিভ দ্য কান্ট্রি। হ্যাঁ, আর অন্যটা হচ্ছে যদি এগ্রিমেন্ট করেন, আমি সেটা বলেছি যে উনি যদি এগ্রিমেন্ট করে থাকেন তাহলে হি ক্যান সাস্টেইন, আর এগ্রিমেন্ট যদি না করে থাকেন তার সাস্টেন করা তার জন্য খুব কঠিন হবে। বাট অল্টারনেটিভ ফর হিম, যদি একটা যুদ্ধ লাগিয়ে দেন এই রোহিঙ্গাদের সাথে, ওটা ইস্যু নিয়ে একটা যুদ্ধ যদি দীর্ঘকালীন যুদ্ধ করেন, তাহলে জেলেনস্কির মতো তিনি অনেকদিন আপনার রাজা হয়ে থাকতে পারবেন। তবে দেশটা বাগবাটুরা হয়ে যেতে, ধ্বংস হয়ে যেতে পারে। তিনি সেইটা গ্রহণ করবেন কিনা সেইটাতে আমার সন্দেহ আছে। সেই জন্য আমি মনে করি যে দ্য বেস্ট ওয়ে, এবং উনি থাকলে পরে এই বৃহত্তর দল আওয়ামী লীগ, তাদের তিনি কখনো গ্রহণ করবেন না। কারণ আওয়ামী লীগ যদি জিতে যায় তাহলে ওনাদের 12টা বাজায় দিবে। সেই কারণে দেহি ক্যানট অ্যাকসেপ্ট। সেই জন্য দি বেস্ট ওয়ে, যদি আমরা দেশের স্টেবিলিটি চাই, দেশের ইকোনমিক ডেভেলপ, দেখেন আজকে দেশের ইকোনমিক শেষ, সব ফ্যাক্টরি ট্যাক্টরি বন্ধ, তারা কোনো ডলার ছাড়ে না, লেবারগুলো সব লেইড অফ হয়ে যাচ্ছে। এই যে অদর অবস্থা, আর এইদিকে কৃষি আমাদের গর্বের বিষয়, তারা ঠিক মতো এখন লোন পাচ্ছে না, সার পাচ্ছে না, বীজ পাচ্ছে না, সব উল্টাপাল্টা হয়ে গেছে। তো এই অবস্থায় ইউনূসের আপনার এই মোস্ট ইনকম্পিটেন্ট দেখা যাচ্ছে উনি। সুতরাং অনলি ওয়ে আউট ইজ ইফ হি লিভস দি গভর্নমেন্ট, দেন দেয়ার মাস্ট বি এ কেয়ারটেকার গভর্নমেন্ট। এবং কেয়ারটেকার, আমার ধারণা এই জন্যে, আগের চিফ জাস্টিস সাহেব রিটায়ার করেছেন, তাকে নিয়ে সরকার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করলে আমরা এই ম্যাচ থেকে উদ্ধার পাতে, দেশটা বাঁচতে পারে। সেই কারণে আমি বলেছি যে দেয়ার ইজ এভরি লাইকলিনেস প্রোভাইডেড দিজ অ্যারেঞ্জমেন্টস আর বিং মেড, তাহলে উনি রিজাইন করা তার জন্যে বেহতর হবে, এবং এইটাই হবে ওনার এক্সিট স্ট্র্যাটেজি। আর উনি যদি ডিজাইন না করেন তাহলে তাকে একটা গৃহযুদ্ধের দিকে যেতে হবে, এই প্রক্সি ওয়ারে যেতে হবে, যেটা এন্ড কি হবে উই ডোন্ট নো। তখন কিন্তু ওনার ভবিষ্যৎটা খুব খারাপ হবে। তো সেই কারণে আমি বলেছি রিপ্লেসড, হি উইল রিজাইন অন হিজ ওন এবং অনারেবলি, আর নতুবা ওনার সমস্যা হবে।
ওকে, এইটার আমি আমি বক্তব্য দিয়েছি। মানে এইটি হচ্ছে কি আপনার নিজস্ব মতামত আর কথা শুনতে পাই না, এটি আর কি আপনার নিজস্ব মতামত দিয়েছেন, রাইট? কি হলো? ও, হঠাৎ করে আমার এই আমাকে শুনতে ফোনটাতে পান এখন? ফোন আসলে পরেই আমি আর কথা শুনতে পারি না। ওকে, আপনি তাহলে সরি। সংযোগটি বিচ্ছিন্ন করে আবার যুক্ত হন। আপনি মোহন ভাই, আপনি No, সংযোগটি somebody called and so I cannot hear anymore. যখনই ফোন আসে তখনই 12টা বেজে। আপনি শুনতে পাবেন না আমি কি পরামর্শ দিব। আপনি লাইনটি কেটে আবার যুক্ত না হলে তখন করলাম। ঠিক হয়ে যাবে। ডক্টর মোমেনকে আমি আবারও যুক্ত করব। আমি আশা করি উনি সংযোগটি বিচ্ছিন্ন করে আবার নতুন করে যুক্ত হবেন। তা না হলে অন্য সংযোগ। মোহন ভাই শুনতে পান? এখানে অনেক দর্শক অনেক রকম মন্তব্য করেছেন, কিন্তু ডক্টর মোমেনের কাছে আমার আরো অনেকগুলো প্রশ্ন আছে, কারণ তিনি যেই অভিমতটি দিলেন এটি তার মতামত, কিন্তু এর পেছনে কোনো কূটনৈতিক বিষয় আছে কিনা সেটি যেমন আমি জানতে চাই। গত 17-18 মাসে আওয়ামী লীগের তরফ থেকে, যেহেতু তিনি একজন পররাষ্ট্র মন্ত্রী ছিলেন, তার কূটনৈতিক সম্পর্ক খুব ভালো হওয়ার কথা, সেই দিক থেকে তারা কূটনৈতিক কোনো উদ্যোগ নিয়েছেন কিনা সম্পর্ক নতুন করে তৈরি করার, এমনকি বাংলাদেশের যে পরিস্থিতি চলছে তিনি নিজেও যেগুলি ব্যাখ্যা করলেন সেগুলি আন্তর্জাতিক অঙ্গনে তারা তুলে ধরছেন কিনা, এই বিষয়গুলি আমাদের জানা খুবই জরুরি। আন্তর্জাতিক অঙ্গন থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসছে, তারা যদি সত্যি সত্যি কোনো যোগাযোগ করে থাকে আন্তর্জাতিক মহলের সঙ্গে, সেই প্রতিক্রিয়াগুলিও আমাদের জানা দরকার। সেই সঙ্গে আমাদের আচ্ছা, মোহন ভাই ফোন দিচ্ছেন, আমি আবার একটু মোহন ভাই আপনি যুক্ত হন, আবার যুক্ত হলে আপনি পাবেন, এখন আবার জয়েন করেন। সো মানে বুঝতেই পারছেন এর মধ্যে আমেরিকার যেই বর্তমানে অ্যাম্বাসাডার, তিনি আজকে নতুন একজন আমেরিকান অ্যাম্বাসাডার যুক্ত হয়েছেন, মানে বাংলাদেশে এরই মধ্যে যোগদান করেছেন, তার ভূমিকাটি কি সেটিও আমি জানবো। ডক্টর মোমেন, আপনি এবার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, আমি সরি, আমার মাঝখানে ফোন আসলে ফোন আটকে যায়। আসলে পরে, ফোন যদি আসে লাইভের মধ্যে তখন লাইনটি কেটে দিয়ে আবার জয়েন করতে হয়। তাই করলাম এখন, ওই লোক কাটতেছিল না, আমি ডক্টর মোমেন, আপনার কাছে আরো অনেকগুলো প্রশ্ন আমার আছে। ধরেন আপনি এই নতুন অ্যাম্বাসেডার সম্পর্কে বলেছিলেন, উনি ঢাকাতে ছিলেন, ওনার সাথে আমার পরিচয় আছে, উনি আমার বাপের বাড়িতেও গিয়েছিলেন। হ্যাঁ, তো হি ওয়াজ ওখানে কাউন্সিলর ছিলেন। হি ইজ এ গুড ম্যান, এবং আমার ধারণা যে এটা দেশের জন্য ভালো, বিকজ হি নোজ বাংলাদেশ, এবং আমি আশা করি যে দেশের অবস্থা ভালো হবে। কারণ ওনার আগে যিনি ছিলেন, ওনার কোনো কারণে ব্যক্তিগত আক্রোশ হয়ে যায়, এবং দ্যাট ওয়াজ এ ডিজাস্টার। তবে ইনি আমার ধারণা থিংস উইল স্টার্ট ইমপ্রুভিং। হ্যাঁ, রিজনেবল পার্সন বলে আমি মনে করি। তার সঙ্গে কোন রকম কোনো যোগাযোগ কি আপনার হয়েছে? আমার যোগাযোগ আগে হয়েছিল, এর মধ্যে আর হয়নি। এর মধ্যে হয়নি। আমি প্রথম অনেকদিন তো যাযাবরের মধ্যে ছিলাম, সুতরাং আই ওয়াজ নট অর্গানাইজড। আচ্ছা, বুঝতে পেরেছি। এমনিতে আমি দেখছি আপনি গত কয়েক মাস ধরেই আপনি নানান রকম লেখালেখি করছেন, জাতিসংঘের বিষয়গুলি তুলে ধরছেন, এই বিষয়গুলো আমার নজরে এসেছে। আপনি কি আন্তর্জাতিক অঙ্গন থেকে আপনারা কি প্রতিক্রিয়া পাচ্ছেন, তাদেরকে কি বিষয়গুলো তুলে ধরার কি কি উদ্যোগ আপনারা নিয়েছেন? আমি কয়েকটা উদ্যোগ নিয়েছিলাম। একটি হচ্ছে যে ইউএন হিউম্যান রাইটস কমিশনার সাহেব যে একটা ভুল রিপোর্ট দিয়েছেন জাতিসংঘের নামে, যেটা ওনার ব্যক্তিগত, হ্যাঁ বালকার সাহেব, এটা ওনার ব্যক্তিগত, সেইটা নিয়ে আমি সেক্রেটারি জেনারেলের অফিসে কন্ট্যাক্ট করি। তারা আমাকে যেটা জানিয়েছেন যে এইটার জন্য কোনো বাজেট তারা দেন নাই, এইটার কোনো ডকুমেন্টারি এভিডেন্স, তারা এটা জাতিসংঘের কোনো ডকুমেন্ট নয়, এটা বলকার সাহেব নিজেই তৈরি করেছেন। এইটার জন্য কোনো ডিবেট হয় নাই, কোনো রেজলিউশন পাস হয়। ডিউ প্রসেস, ইউএন এর যে সিস্টেম আছে, এই প্রসেসগুলো উনি মেনটেন করেন। উনি যেহেতু ইউনুস সাহেবের পূর্ব পরিচিত, এবং ওখান থেকে ইউনুস সাহেব টাকা টুকা দিয়েছেন, যার প্রেক্ষিতে উনি এই কাজটা করেছেন। তারা এই ব্যাপারে বলে, তুমি বোলকার তুর্ক সাহেবের কন্ট্যাক্ট করো, আমরা এই ব্যাপারে বলতে কিছু চাই না। বাট আই মাস্ট সে যে জাতিসংঘের সাথে আমার বিভিন্ন পর্যায়ে আলাপ হয়েছে। হ্যাঁ, তো এই নিউ ইয়র্কে আসার পরে আমার সাথে আলাপ হয়েছে, এবং
তাদের প্রথম যে হচ্ছে গিয়ে ইউনুস সাহেব তো ব্যাংকার টু দ্য পুয়ার, উনি তো নাম করা একজন ব্যাংকার টু দ্য পুয়ার, আর আপনি বলছেন যে উনি পারফরমেন্সটা ঠিক করতেছেন না। তো তাদের একটা ধারণা যেহেতু উনি এত নাম করা, এতগুলো অ্যাওয়ার্ড উইনার, উনি বোধহয় খুব ভালো। কিন্তু যখন তারা রিয়ালিটি দেখতেছে, দে আর চেঞ্জিং দেয়ার মাইন্ডসেট। আপনি দেখবেন সম্প্রতি তারা দেশে যে ইলেকশন, যেটা একটা ফ্রড শ্যাম ইলেকশন, ভগাস ইলেকশন, হ্যাঁ, তো সেইটাও তারা মোটামুটি স্বীকার করেছে, যার ফলে তারা কোনো অবজারভারও পাঠাবে না। হ্যাঁ, এবং অন্যান্যরাও আমি আপনাকে আমার বিশ্বাস যে খুব শীঘ্রই কমনওয়েলথ বলবে যে আমরা এই ধরনের ইলেকশন গ্রহণ করি না। হ্যাঁ, সো উই আর ওয়ার্কিং অন ইট। ইইউ থেকে তো অলরেডি প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে কে? ইইউ। হ্যাঁ, ইউ দিয়েছে। তো আমার ধারণা যে ইভেনচুয়ালি আপনার এই প্রতিনিধি টিডি গুলো খুব একটা কাজে লাগবে না। সরকার ওদের আমার সময় প্রতিনিধি পাঠাতে চাইছিল, আমি বলেছি যে আমি কোনো পয়সা দিব না, হোটেল ভাড়া দিব না, টিকিট দিব না, আমি কাউকে দেইনি। কিন্তু এখন সরকার এদের ব্রাইব করতেছেন এই টিকিট টুকেট দিয়ে, হোটেল টোটেল দিয়ে। হ্যাঁ, it is something new trend. I don't know whether it is good or bad. আমার ধারণা this is not good for the country. Anyway, সেটা সরকারের ডিসিশন, they are doing, you know. তো আমি বলতে চাই যে এখন বিভিন্ন কান্ট্রি স্টার্টেড রিয়েলাইজিং যে বাংলাদেশের অবস্থা ভালো না, ইট ইজ গোয়িং ডাউন, এবং দে হ্যাভ এ কি করে রেসপন্সিবিলিটি। বুঝলেন যে অন্যান্য দেশ রিয়েলাইজ করছে? আমার সেটা ধারণা। কিসের ভিত্তিতে ধারণা? প্রথম দিকে আমার ধারণা ছিল যে তারা গেইবে ব্ল্যাঙ্ক চেক টু প্রফেসর ইউনুস। এখন কিন্তু তারা বুঝতেছে যে ইট ইজ নট সো, দেয়ার ইজ এ হোপ থিংস উইল চেঞ্জ। মানে এটার পিছনে কি আপনাদের কোন রকম তৎপরতা আছে? আমাদের না, তাদেরও নিজেদের ইনফরমেশন, আমরাও ফিডব্যাক করছি, এবং তারাও আমাদের তো যে দলীয় হিসাবে আমি জানি না কে কাজ করতেছে। আই এম ডুইং অন মাই ওন। আমার দেশের প্রতি একটা ভক্তি আছে, আছে, এগুলো আমি আগেও করেছি। 80 সালের দিকে আমি এই কাজ করেছি, তখন আমার সরকার, তৎকালীন আর্মি সরকার আমার চাকরি টাকরি খেয়ে ফেললেন, বাট আই কন্টিনিউড অন মাই ওন। এবং এই আমেরিকান সরকার আমাকে এই দেশে থাকার ব্যবস্থা করে দেয়, আই এম থ্যাঙ্কফুল টু দ্যাম, এটা সবসময় আমি স্বীকার করি। সুতরাং আই ডিড অন মাই ওন। এবং এই 2006, 7, 8 আমি ডিড অন মাই ওন। আমার একমাত্র লেখালেখি, আমি লোকের কাছে তথ্যটা পাঠাই, পিপুল উইল মেক দ্য ডিসিশন। এখনো আমি তথ্যগুলো পাঠাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে, ফ্যাকচুয়াল তথ্য, বানোয়াট না। আমি বানোয়াটে বিশ্বাস করি না। তো ফ্যাকচুয়াল তথ্য পেলে পরে পিপুল উইল মেক দ্য গভর্নমেন্ট উইল মেক দ্য ডিসিশন। আমি সেই তথ্যটা পাঠানোর চেষ্টা করতেছি। ইদানিং আমি অনেক হ্যান্ডিক্যাপ, ইউএন এর লোকগুলোর সবার মোটামুটি কন্ট্যাক্ট আমার আছে, কিন্তু ইউএস গভর্নমেন্টের যে কংগ্রেসম্যান, সেনেটর কিংবা স্টেট, ওদের কন্ট্যাক্ট আমার কাছে নাই। সেখানে আমি ওখানে দুর্বল। আমি এই ওখানে অনলাইনে সার্চ দিলেই তো পাওয়া যায়। কংগ্রেস সহজ না। আর সেইটা একটা কয়টা ভাব দিবেন, এই যে 538 জন তো অনলাইনে সবের সংগ্রহ করবেন, নো ওয়ে। আর তারা ইমেল দেয় না। আপনি চেষ্টা করেন, আই ট্রাইড, ইট ডিডন্ট ওয়ার্ক। আর আপনি তার এলাকার ভোটার হলে আপনি তখন, ওর আদারওয়াইজ ইউ ক্যানট কর, ইটস নট দ্যাট ইজি। রাইট। ধরেন আপনি তো নিউ ইয়র্কে আছেন অনেক বছর, আমেরিকাতে আপনি মন্ত্রী থাকেন আর হোয়াট এভার, নিউ ইয়র্কে বা আমেরিকায় আপনার যাতায়াত, আপনি এখানে পড়ালেখা করেছেন, দীর্ঘদিন বসবাস করেছেন, কর্মক্ষেত্র আপনার। তো ধরেন নিউ ইয়র্কেরই তো আপনার কংগ্রেসম্যান আছেন সম্ভবত 29 জন, রাইট? শুনেন, 2 জন আছেন সেনেটর। আমার সাথে কংগ্রেসম্যান এদের সম্পর্ক ভালো ছিল 2008 পর্যন্ত। আর এরপরে আমি যখন সরকারে ঢুকে পড়লাম, তারপরে আর নাই। এর মধ্যে আমার যেমন বন্ধু বান্ধব, যেমন কংগ্রেসম্যান চ্যাটার্স্কিন, সে বেচারা এখন নাই। তারপরে আমার জো মকলে, সে বেচারা নাই। বার্নি ফ্র্যাঙ্ক নাই। আমার যারা ঘনিষ্ঠ বন্ধু ছিল ম্যাসাচুসেটসে, আপনার টেড কেনেডি নাই। আপনার কেরি সাহেব আছেন, কিন্তু তার আমি কন্ট্যাক্টে ইচ্ছে করে ওনাকে বিরক্ত করিনি। হ্যাঁ, তো আই হ্যাভ লটস অফ গুড ফ্রেন্ডস, কিন্তু সেই গুড ফ্রেন্ড গুলো অনেকদিন ধরে ওদের কন্ট্যাক্ট করিনি। তার ফলে আর এখন আমার ফোন চেঞ্জ করেছি। আগে আমার ফোন ছিল এই ভয়ে, দেশে যখন ছিলাম পরপর 6টা সেট এবং চেঞ্জ করেছি ভয়ে, ওই যদি ওরা ধরে ফেলে। এখন যে নতুন ফোন, এটা একেবারে ব্র্যান্ড নিউ,
আর আগের থেকে যে ক্লাউড থেকে আনবেন সেইটা ক্লাউড থেকে আসতেছে না, কারণ সামহাও আমার মেয়ে, আমি এগুলো ভালো বুঝি না, আমার মেয়ে আমার নাতি এরা চেষ্টা করে আরো মেসাপ আনতে পারবি। মোমেন ভাই, ভেরি ইন্টারেস্টিংলি আমি আমি এরকমটি শুনেছি, যদিও আমি একটা ডাউট দিয়েছি যে শোনাটা এরকম যে আওয়ামী লীগ থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কূটনৈতিক অঙ্গনে আপনার যোগাযোগ সম্পর্ক উন্নয়নের জন্য। জি না, এটা একেবারে মিথ্যা কথা। আমাকে কেউ কোনো দায়িত্ব দেয়নি। আমি আমার নিজের থেকে মনের তাগিদে আমি আমার অন মাই ওন, আমি নেতৃত্বকে নিয়ে আলাপও করিনি। হ্যাঁ, আমি আমার ওন, আই হ্যাভ বিন ডুইং মাই ওয়ার্ক দ্যাট আই ইউজ টু ডু ইন দি 80s, আই ইউজ টু ডু ইন দ্য 90s, আই ইউজ টু ডু ইন ইন দি প্রথম বিগিনিং। আমি এটা সবসময় লেখালেখি করি। শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ আছে আপনার? না, আমার এমন যোগাযোগ নাই। আচ্ছা, ওকে। দলগতভাবে আওয়ামী লীগ কি আমি করছে? সেদিন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, যখন আমাদের নেত্রী সেই অনুষ্ঠানে কিসে ছিলেন, ভিডিও মারফতে ছিলেন। আমাকে সেইখানে বক্তব্য দিতে বলা হয়েছিল। তো আমি সেইখানে 4টি প্রস্তাব তুলি, যে এটা ধৈর্য ধরতে হবে, আর একটি হচ্ছে যে ঐক্য, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এবং সেই ঐক্যটা আমি শুধু দলের মধ্যে না, আমি দল এবং যারাই বাংলাদেশে বিশ্বাস করেন সবাই দল মত নির্বিশেষে দেশকে বাঁচাতে হবে। এটা আমার ভয়, দেশটা, আমার দেশ, এই সুন্দর দেশটিকে থাকবে কিনা, ভাগবাটুরা হয় যে কিনা, সেই জন্য আমি আহ্বান করেছি। এই ভয়টি আপনার কেন, যে ভাগবাটোয়ারা হয়ে যেতে পারে, এই ভয়টি যদি কেন? কোনো প্রক্সি যুদ্ধ হয় তাহলে সম্ভাবনা আছে ভাগবাটুরা হওয়ার, যদি কোনো হয়। সো সাবজেক্ট টু দিস, এটা আমার ভয়। যদি যুদ্ধ মানে প্রক্সি যুদ্ধ শুরু হয়ে যায়, মানুষগুলো কষ্ট, কারা মরবে? এই বাঙালি মরবে, মায়ানমারের লোক মরবে, থাইল্যান্ডের লোক মরবে, আর বাকিরা বাহাবা দিবে, হ্যাঁ, অস্ত্র দিবে, হেমক দিবে, আর আমরা বহুদিন ধ্বংস হয়ে যাব। আর তখন এই আতঙ্কের মধ্যে, অনিশ্চিতের মধ্যে দেশ ভাগবে। আপনার চিটং হিল ট্র্যাক চলে যায় কিনা অন্য দেশে, নতুন দেশ তৈরি হলো, সেইটার মধ্যে আমার কক্সবাজার, আমার চিটং হিল ট্র্যাক চলে গেল, বিরাট একটা আমার সেই ভয়, আমার এগুলো ডক্টর ভয়। ইউনূস কি সেই পথে হাঁটবেন? আই হোপ নট, বাট ইউ নেভার নো। তার লক্ষণগুলি, আলামত কি দেখতে পাচ্ছেন? আলামত তো খুব সুবিধার না। হ্যাঁ, আলামত তো খুব সুবিধার না, কারণ উনি আপনার একটা এমডি চাকরি রাখার জন্য কত তদবির করেছেন, আর এখানে চিফ অ্যাডভাইজার একটা এইরকম লুক্রেটিভ জব রাখার জন্য কি করে বসেন আল্লাহ জানে। হ্যাঁ, যদিও উই অল নো যে আমাদের জীবন খুব ক্ষণস্থায়ী, কদিন পরে চলে যাব, এগুলো মানে জাস্ট ফর টেম্পোরাল জিনিস। কিন্তু অনেকেই টেম্পোরার জন্য বড় কষ্ট করে, এই টেম্পোরার জন্য। আমরা সেই লাইনে না, কারণ কদিন মতো ঘটে যাবো গিয়ে, সুতরাং এগুলো নিয়ে অত দুশ্চিন্তা না, বাট দেশটা তো থাকা উচিত। আর আমার সবচেয়ে ভয় হয়, আমার দেশে এত মানুষ, এইগুলোর আমি চাকরি দিব কেমন করে? যদি ফ্যাক্টরি না হয়, ইনভেস্টমেন্ট না হয়, এগুলো চলবে কেমনে? আমার লোকগুলো, আমার আত্মীয় স্বজন, দেশবাসী, এগুলো ভবিষ্যৎ তো আমার কাছে অন্ধকার দেখা যাচ্ছে। সেই জন্য আমি চাচ্ছি সবাই মিলে। ডক্টর ইউনূসকে অপসারণ কে করবে, কিভাবে হবে? আন্ডার প্রেশার, যখন অর্থনীতি তো অলরেডি ধ্বংস হয়ে যাচ্ছে, আর যদি ইন্টারন্যাশনাল দেশে যদি কিছু আপনার আন্দোলন শুরু হয়, ওনার অ্যাডভাইজাররা তাকে বলে, আমি অ্যাডভাইজার 2জনকে বলেছি যে তোমরা ওনাকে বলো যে দেশটা ধ্বংস না করতে। হ্যাঁ, ওরাও যদি বলে, আর তারপরে দেশের যদি এই যে সিভিল সোসাইটি আছে তারাও বলে যে দেখেন আপনি সুবিধা করতে পারতেছেন না। আর বিদেশে ডক্টর মোমেনের আবারও ফোন এসেছে বলে, তখন আমার ধারণা যে he will have no option but to resign.